শাপলা চত্বর অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ। কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানোর অভিযোগ কাদের সিদ্দিকের। দেশে ফিরলে আত্মসমর্পণের আগে গ্রেফতার হবেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী। আগের মতোই চলছে ঘুষ নেয়ার ফন্দি ফিকির। 5 মাসের অভিজ্ঞতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর আক্ষেপ, প্রশাসনে দলীয়করণের অভিযোগ জামাত আমিরের। 3 দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। প্রসিকিউশন বলছে অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন তিনি। কাদের সিদ্দিকীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভাই লতিফ সিদ্দিকীকে মামলায় জড়ানো হয়েছে। হাজিরের প্রথম দিনেই আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুর 1টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে গাড়িতে লতিফ সিদ্দিকীকে আনা হয় ট্রাইব্যুনালে, একই গাড়িতে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকীও। পরে লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ছোট ভাই কাদের সিদ্দিকীর অভিযোগ, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে লতিফ সিদ্দিকীকে। একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, যেখান থেকে হামলার নির্দেশনা এসেছিল। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন। তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এদিন এজলাসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লতিফ সিদ্দিকী। আদালতে কথা বলার অনুমতি না মেলায় নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। সকালে সচিবালয়ে এ কথা জানান আইনমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা জানান তিনি। টানা 1.5 দশকের দুঃশাসন অপশাসনে অতিষ্ঠ ছিল দেশবাসী। গুম খুনের মতো নির্বিচার অপরাধের অবসান আর বৈষম্য দূর করার দাবিতে সোচ্চার হয় ছাত্র জনতা। রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ যায় মানুষের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বিচারের কাঠগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই আসামিকে ফেরাতে তৎপর সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি সহায়তা বিষয়ক সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা বলেন আইনমন্ত্রী। জানান, হয়রানিমূলক আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সরকার চাইলে আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই 2টা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। 45 লাখ ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, বেসরকারি আইনি সংস্থার পাশাপাশি প্রয়োজনে সহায়তা নেওয়া হবে মালয়েশিয়ারও। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা
ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না জামায়াত। মাননীয় স্পিকারের কাছে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে বধির ব্যক্তিদের মাধ্যমে। এ সময় জামায়াত সেক্রেটারি হুঁশিয়ারি দেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না তার দল। জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বধির সরকার এখন ক্ষমতায় আছে যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর প্রশ্নে আমরা তিল মাত্র ছাড় দিতে প্রস্তুত নই। গণভোটের রায় নিয়ে আন্দোলন না করতে সরকারের পক্ষ থেকে দেয়া আপোষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সব জায়গায়। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে, এটাকে কৌটা নয়। জামায়াত কখনো আপোষের রাজনীতি করে না বলেও মন্তব্য বিরোধী দলীয় নেতার। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই। আবারও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এই ঘটনায় নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল, এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। আর এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশ আবারও সন্ত্রাসবাদের দিকে এগিয়ে গেলে জনগণ তা প্রতিরোধ করবে। হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য জানিয়ে সরকার বলছে তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসা 5,000 বাংলাদেশির ভিসা কোনো নোটিশ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে 5,000 প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর সংখ্যা 626 জন। এর মধ্যে 417 জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার
একটা লাইন ওপেন করা হবে। শামা ওবায়দ জানান, ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এদিকে মিয়ানমারে আটক 27 জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র